আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো দুটি বিষয়, সেটি হচ্ছে ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। তো এই দুটি বিষয়কে একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করার একটি উদ্দেশ্য হচ্ছে যে ইমেজ ট্যাগকে অ্যাঙ্কর টেক্সটের অপোজিট ইউজ করা যায় বা অ্যাঙ্কর টেক্সটের রিপ্লেসমেন্টে ইউজ করা যায়। তো এটি আমি আপনাদেরকে বিস্তারিত আরও কিছুক্ষণ পর দেখিয়ে দিব যখন আমরা লিঙ্ক টেকনিক কাজ করব। তো কেমন হয় যদি আমাদের একটি ওয়েব পেজে আমরা ইমেজ অ্যাড করতে পারি, ব্যাপারটি কেমন দাঁড়ায়? আমরা তো এতক্ষণ দেখলাম শুধুমাত্র টেক্সট অ্যাড করেছি, তাই না? সো আমরা যদি একটি ইমেজকে অ্যাড করতে চাই আমাদের ওয়েব পেজে, তাহলে আমাদেরকে কীভাবে কাজ করতে পারি বা কী সূত্র আমাদেরকে অবলম্বন করা উচিত বা কীভাবে আমরা এই ইমেজ ট্যাগটিকে আমাদের ওয়েব পেজে ইনসার্ট করব, এটি তো আমাদের জানা উচিত, তাই না? তো চলুন আমরা আমাদের ইমেজ ট্যাগটি লিখে ফেলি। তো আমাদেরকে ইমেজটি লিখতে হলে আমাদেরকে অবশ্যই চিন্তা করা যাবে না যে আমাদের ইমেজ ট্যাগটি হবে এমন। ঠিক আছে, ইমেজ ট্যাগটি কিন্তু কখনোই এমন না। ইমেজ ট্যাগটি হচ্ছে আইএমজি, এবং আইএমজি কীভাবে লিখতে হবে? আইএমজি, এবং এটি সেলফ ক্লোজিং ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। আইএমজি এবং আমাদেরকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, সো যেহেতু আমরা এইভাবে লিখতে পারি, সো আমরা যেহেতু এসটিএমএল ফরম্যাট এই কাজ করছি, সো যেগুলো সেলফ ক্লোজিং ট্যাগ সেটার এই এন্ডিং এই স্ল্যাশটা দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটি আমরা এই কার্সেটে দেখতে পাচ্ছি এখান থেকে। সো এই ইমেজ ট্যাগটি ইনসার্ট করা মাত্রই যে আমাদের ওয়েব পেজে ইমেজ আসবে তা কিন্তু নয়। আমরা যদি একটু রান করি, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো ইমেজ নেই, তাই না? তো ইমেজ নেই, তাহলে কিভাবে আমরা একটি ইমেজ আমাদের এই ওয়েব পেজে নিয়ে আসতে পারি? এইটি নিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে এসআরসি, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন। তো সোর্স হচ্ছে একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজ থেকে অথবা আমাদের হার্ড ডিস্ক থেকে যে কোনো লোকেশন থেকে একটি ইমেজকে আমরা আমাদের এই ইমেজ ট্যাগের মধ্যে কল করে আমরা সেটিকে ব্রাউজারে বা ব্রাউজারে আমরা দেখাতে পারবো। সো আমি অলরেডি একটি ইমেজ আমাদের আজকের ক্লাসের ডিরেক্টরিতে রেখে দিয়েছি, সেটির নাম হচ্ছে ডিভাইস ডট পিএনজি, এবং অবশ্যই সেটি ইমেজেস ফোল্ডারের ভিতরে। সো এই ইমেজেস ফোল্ডারের ভিতর থেকে আমাদের ইমেজটাকে কপি করতে হবে, অবশ্যই এক্সটেনশন সহ। যদি আপনারা মনে করেন যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন না, তাহলে জাস্ট ইমেজটিকে সিলেক্ট করে দেখবেন এখানে কী লেখা থাকে। পিএনজি হলে পিএনজি, যদি বড় হাতের পিএনজি থাকে এখানে লেখা, তাহলে বড় হাতের পিএনজি লিখতে হবে, ছোট হাতে হলে ছোট হাতে লিখতে হবে। এবং আরেকটি ম্যাটার, সেটি হচ্ছে যদি এখানে চান যে না আমার এখানেই এক্সটেনশনটি দেখাতে হবে, তাহলে জাস্ট অর্গানাইজ থেকে প্রপার্টিজ আসতে হবে। অর্গানাইজ থেকে প্রপার্টিজে না, জাস্ট এখানে ক্লিক করে ব্যাপারটি এখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে। সেটি হচ্ছে ব্যাপারটি হচ্ছে অর্গানাইজ থেকে আমাদেরকে অবশ্যই যেতে হবে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস, এখান থেকে ভিউতে আসতে হবে, এবং ভিউতে এসে এখানে জাস্ট একটা চেকমার্ক থাকবে, সেই চেকমার্কটি তুলে দিতে হবে। চেকমার্কটি তুলে দিলেই যে এক্সটেনশন থাকবে সেটির ফাইল ট্যাবটি এখানে দেখাবে মূলত। তো এরপর যে বিষয়টি সেটি হচ্ছে যে এখান থেকে পুরো নামটি কপি করে নিতে হবে, এবং কপি করে নেওয়ার পর জাস্ট সোর্স যে অ্যাট্রিবিউটটি থাকবে সেই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের এখানে ফোল্ডারের নাম, যেটি আমাদের এই ইমেজ ফোল্ডারটি লোকেট করছে, সেটি দিয়ে তারপর দিতে হবে স্ল্যাশ, দেন আমাদের যে ইমেজটি তার নাম এখানে বসায় দিতে হবে। ব্যাপারটি প্র্যাকটিক্যালি দেখুন যে আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে এইচটিএমএল ফাইলটি আছে, এর ভিতরে এইচটিএমএল ফাইলের একই ডিরেক্টরিতে একটি ইমেজ ফোল্ডার আছে, সেই ইমেজ ফোল্ডারের ভিতরে ডিভাইস ডট পিএনজি নামে একটি ফাইল আছে। সো ব্যাপারটি এমনটি যে সোর্স যেটি আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে লিখছি, যে সোর্স ইমেজেস ফোল্ডার, তার ভিতরে এই ডিভাইস ডট পিএনজি নামে একটি ফাইল আছে। সো এখন আমরা এটিকে জাস্ট রিফ্রেশ করি, দেখুন এখন কিন্তু ইমেজটি দেখাচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে বাই ডিফল্ট আমাদের ইমেজটিকে আমাদের এইচটিএমএল বা আমাদের ওয়েব পেজে দেখানোর সিস্টেম। আমরা আরও কিছু কাজ করতে পারি এটা নিয়ে, সেটি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ওয়াইড এবং হাইট ডিফাইন করে দিতে পারি। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু ইমেজটির ডিফল্ট ওয়াইড এবং হাইট। কীভাবে বুঝবেন? জাস্ট ইমেজটি সিলেক্ট করুন এবং দেখুন যে ডাইমেনশনসে বলা আছে যে 470 বাই 300। তো 470 হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়াইড এবং দ্বিতীয়টা হচ্ছে হাইট। সো এখানে দেখুন 470, আর এই পরেরটা হচ্ছে কি 300 পিক্সেল হাইট।
সো আপনি চাইলে এটিকে আরও বড় করতে পারেন, অর আপনি চাইলে এটিকে আরও অনেক ছোট করতে পারেন। সো কীভাবে বড় ছোট করবেন সেটির জন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাট্রিবিউট লিখতে হবে, WYDTS ওয়াইড ইকুয়াল, এখানে আপনি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে যে আমার এখানে দরকার 200 পিক্সেল, 200 পিক্সেল, পিক্সেল বা পিএক্স বা এটা কিছু লিখতে হবে না, সংখ্যাটি এখানে লিখে দিতে হবে যে ওয়াইড 200, এটিতেই HTML বুঝে নিন যে 200 পিক্সেল ওয়াইড, এবং হাইট আমার দরকার হচ্ছে 150 পিক্সেল। সো আমি লিখলাম 150, জাস্ট রিফ্রেশ করি, দেখুন ইমেজটি কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? সো এই ওয়াইড এবং হাইট আর সোর্স অ্যাট্রিবিউট দিয়ে আমরা পুরো ইমেজটিকে কিন্তু সোর্স দিয়ে আমরা টাইটেল আমরা ইমেজটিকে লোকেট করছি, আর ওয়াইড হাইট দিয়ে আমরা ইমেজের সাইজটিকে কন্ট্রোল করছি। সো একইভাবে ইমেজে আরও দুটি অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি, আসলে দুটি না আরও তিনটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে অল্ট অ্যাট্রিবিউটটি হচ্ছে কি অল্টারনেটিভ টেক্সট। তো সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ইমেজের অল্টারনেটিভ টেক্সট এবং একটি ভ্যালিড HTML ডকুমেন্টের জন্য ইমেজের অল্টারনেটিভ টেক্সট রাখা অবশ্যই কর্তব্য। আপনি যদি শুধু অল্ট অ্যাট্রিবিউটটি লিখে রাখেন আর এখানে কোনো ভ্যালু ডিফাইন না করেন তাহলেও কিন্তু এটি ইনভ্যালিড হবে। সো অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে, যে ডিভাইস বা ডিভাইসটির নাম যা খুশি আপনাকে এখানে অবশ্যই একটি ভালো ভ্যালু ডিক্লেয়ার করতেই হবে। এই ভ্যালুটি যদি কখনো আপনার এখানে ইমেজটি না থাকে, ইন কেস যে ইমেজটির নাম ভুল হয়েছে বা ইমেজটি এখান থেকে ডিলিট হয়ে গেছে, তাহলে তার এগেইনস্টে কিন্তু ডিভাইস নামটি কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু খেয়াল করুন যে এখানে ইমেজ নাম, এখানে অল্টারনেটিভ টেক্সটটি নেই। তো সেই ক্ষেত্রে কী হতে পারে, আসলে দেখাচ্ছে কিছু, বা এইটি দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এটি কী ধরনের ইমেজ ছিল? তো যখন অল্টারনেটিভ টেক্সট থাকবে তখন কিন্তু আমরা এটি খুব ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে কোনো ডিভাইস টাইপের কোনো একটা ইমেজ এখানে ছিল। এবং একই সঙ্গে যখন ইমেজটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করতে চাইবেন, যে আমরা যখন কোনো ইমেজ সার্চ করি একটা কিওয়ার্ড লিখে, কিওয়ার্ডটি মূলত হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। যখন আমরা এই ডিভাইস লিখে কেউ সার্চ করবে, আমার সাইটটি যখন সার্চ ইঞ্জিনে ভিজিবল থাকবে, তখন কিন্তু আমার এই ডিভাইস লেখাটি বা ডিভাইস কিওয়ার্ডটির কারণেই আমার এই ওয়েব পেজটি যে কোনোখানে থেকে ভিজিট করার জন্য অ্যাবিলিটি অর্জন করবে। এটি হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের ব্যাপার, খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের মনে রাখতে হবে। এবং আরেকটি হচ্ছে টাইটেল হচ্ছে, আমি যখন অ্যাব্রিভিয়েশন ট্যাগ নিয়ে কথা বলছিলাম সেই সময় আমি বলে দিছি যে অ্যাব্রিভিয়েশন ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যে যার দিয়ে আপনি কোনো একটি শর্ট লিখার বিস্তারিত ইনফরমেশন দেখাতে পারবেন। সেটির জন্য একটি ডিফল্ট অ্যাট্রিবিউট টাইটেল এটি লিখতে হয়। বাট টাইটেল অ্যাট্রিবিউটটি শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন ট্যাগের জন্য না, টাইটেল অ্যাট্রিবিউটটি আপনি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন, যে কোনো ট্যাগের মধ্যেই আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো ইমেজ। তো আমার এই ইমেজটি কী ধরনের, আমি কি এখানে যখন আমি রিফ্রেশ করছি, নামটি ঠিক করি, সরি, এটি কিন্তু দেখে বলার কোনো উপায় আছে যে আমার ইমেজটি কী বা ইমেজটির নাম কী? তো আমি যদি এমন হয় যে আমার ইমেজটি আছে, বাট আমি চাচ্ছি যে যখন কোনো ভিজিটর মাউসের হোভার করবে আমার ইমেজটির ওপর বা যে কোনোখানে ইমেজটির পোর্শনের মধ্যে, সেটি একটি ডেসক্রিপশন দেখাবে। সো জাস্ট আমি এখানে লিখে দিতে পারি যে এখানে আমার ইমেজের টাইটেলটা দিতে পারি যে ডিভাইস, যে কোনো কিছু লিখতে পারি যে দিস ইজ এ ডিভাইস, দিস ইজ এ ডিভাইস। সো এটি লেখার কারণেই জাস্ট যখনই আমি এটিকে রিফ্রেশ দিব এবং মাউস দেবো, তখনই কিন্তু আমার এই টাইটেলটি শো করছে এখান থেকে। তাহলে কিন্তু আমি কী হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটের ভিজিটর যারা আসছে তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে আমার এই ইমেজটি সম্পর্কে একটি শর্ট হোক বা বিস্তারিত হোক, এখান থেকে একটি ইনফরমেশন জানতে পারছে। আর আরেকটি অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম, সেটি হচ্ছে, এটি কিন্তু নেসেসারি না, বাট যখন আমরা একটি ইমেজকে স্টাইল করতে যাব তখন প্রয়োজন হয়, তখন সেটি হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউট, অর আমাদের এখানে আইডি অ্যাট্রিবিউট, অর আমরা এখানে আরও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা আইডি এবং ক্লাস ইউজ করতে পারি। এবং আরেকটি হচ্ছে যে আমরা যদি ইনলাইন স্টাইল লিখি তাহলে স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট আমরা এখানে ইউজ করতে পারি। তো এইগুলো আসলে সিএসএসে গেলে আমরা দেখবো। আপাতত রিকমেন্ডেড যেটা, সেটা মাস্ট বি সোর্স, মাস্ট বি ভ্যালু। এই ওয়াইড হেড সবসময় ইউজ করতে হয় না, বাট একটি এসইও ফ্রেন্ডলি ইমেজ বা ইমেজকে এসইও ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই আমাদের টাইটেল এবং অল্ট অ্যাট্রিবিউট লিখতে হবে। সো মাথায় রাখতে হবে এই তিনটি অ্যাট্রিবিউট, সোর্স, অল্ট, টাইটেল, এই তিনটি হচ্ছে রিকোয়ার্ড। এবং আপনি চাইলে এগুলো নাও লিখতে পারেন, সমস্যা নেই।
শুধুমাত্র এতটুকু লিখলেই কাজ করবে, ওয়াইড হাইট না লিখলেও যা বাই ডিফল্ট তাই কাজ করবে। বাট ওয়াইড হাইট লেখা হয় আপনার সাইজটাকে ডিফাইন করার জন্য, আর অল্ট টাইটেল লেখা হয় এসইও ফ্রেন্ডলি একটি ইমেজকে ব্রাউজার বা ওয়েব পেজে রাখার জন্য। সো এইগুলো আমরা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আমরা যখন প্রজেক্ট তৈরি করব, সেই সময় আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আরও দেখব। তো এটি গেল হচ্ছে আমাদের ইমেজের ব্যাপার। সো আমরা এই ইমেজটিকে আপাতত এখন কমেন্ট করে রাখি। আর আমরা আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে আমরা একটি নতুন ফাইল ওপেন করি, যেখানে আমরা আমাদের এবার লিখি যে অ্যাঙ্কর, যেহেতু আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ দেখব, অ্যাঙ্কর ট্যাগ ডট HTML, অ্যাঙ্কর ট্যাগ অনলি অ্যাঙ্কর ট্যাগ ডট HTML এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে সেভ দিলাম HTML নামে, এবং আমরা এখানে এখন অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। সো আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে জাস্ট আমরা লিঙ্ক নিয়ে কাজ করব। সো লিঙ্ক ট্যাগ হচ্ছে এমনটি এবং এমনটি। সো এর ভিতরে আমরা যাই লিখব হ্যালো, সেটি কিন্তু লিঙ্ক আকারে আমাদেরকে আউটপুট দিবে অ্যাঙ্কর ট্যাগ হ্যালো। তো লিঙ্ক তো হলো না, কিন্তু লিঙ্ক হতে হলে আমাদেরকে অবশ্যই অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে আমাদের স্টার্টিং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, সেটা হচ্ছে রেফ। এটাকে আমরা রেফ উচ্চারণ করতে পারি, অথবা বলতে পারি href, যেটাই বলি না কেন। তো এই href অর্থ হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স আর হাইপার টেক্সট রেফারেন্স। আসলে হাইপার লিঙ্ক বলাটাই যথোপযুক্ত। সো এইটা রাখার দেয়া মাত্রই আমরা যদি এবার এখানে রিফ্রেশ করি, তো দেখুন এখানে কিন্তু এখন লিঙ্কিং দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে এনিথিং এখানে লিঙ্ক করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা সাপোজ এখানে লিখি যে গুগল লিখলাম, আর এখানে আমরা লিখলাম হচ্ছে google.com। সো আমরা এখানে জাস্ট রিফ্রেশ দিই, দেখুন google.com এর এই জিনিসটি কিন্তু আমাদের একটা ওয়েব পেজের অ্যাড্রেস এখানে দেখাচ্ছে, তাই না? সো আমরা যদি ক্লিক করি তাহলে কি google.com এর আয়, হ্যাঁ আমাদের google.com এ এটি ভিজিট হচ্ছে। সো আমাদের কাজটি কিন্তু অনেক সহজ। সো একইভাবে আমরা চাই যে আমরা যদি লিঙ্কটা ক্লিক করে আমাদের নতুন একটি উইন্ডো ওপেন হবে। তো নতুন উইন্ডো ওপেন করার জন্য কী করতে হবে, এখানে আরেকটি অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটি হচ্ছে টার্গেট। এবং টার্গেটটি হবে আন্ডারস্পেস নিউ অর আন্ডারস্পেস ব্ল্যাঙ্ক, যে কোনো একটি নিউ অর ব্ল্যাঙ্ক এখানে নিয়ে কাজ করতে হবে। সো এখন ক্লিক করি, দেখুন নতুন একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে এখানে, ঠিক আছে। সো অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের টার্গেট, আর ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর নিউ অর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই দুটি নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, তো একইভাবে এখন আমরা যদি এমনটি হয় যে এখানে মাল্টিপল আমাদের অ্যাঙ্কর লিঙ্ক আছে, তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এমনটি হতে পারে যে একটি তো আমাদের শুধুমাত্র লিঙ্ক, তো আমরা চাচ্ছি যে আমরা যদি এখানে হয় যে ওপেন দ্য ইমেজ, আমরা চাচ্ছি যে একটি ইমেজ এখানে ক্লিক করা মাত্রই টেক্সটে আমরা একটি ইমেজ ওপেন হবে। কোন ইমেজটা ওপেন হবে, আমরা যেই ডিভাইস ওপেন ইমেজটা রাখছি সেই ইমেজটা আমাদের ব্রাউজার উইন্ডোতে ওপেন হবে। তাহলে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই এইখানে সেই ইমেজের লিঙ্কটা বসাই দিতে হবে, যেটি আমরা ওইখানে সোর্সে দিয়ে এসেছি, তাই না? সো এখানে দেখুন লিখলাম, আর এখানে এসে রিফ্রেশ দিই, দেখুন ওপেন দ্য ইমেজ। তো এখানে কিন্তু আমার ইমেজের লিঙ্ক করাই হয়ে, ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে গেছে। এখন যদি ক্লিক করি দেখুন ইমেজটা কিন্তু ওপেন হচ্ছে। সো নট অনলি কোনো লিঙ্ক, আমরা এখানে যে কোনো ইমেজ বা যে কোনো ফাইলকেও আমরা আমাদের এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করায় ওপেন করতে পারি। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা তো এখানে জাস্ট একটা পেজকে বুঝলাম বা একটা লিঙ্ককে বুঝলাম। এমন যদি হয় যে আমাদের এখানে মনে করেন যে ইমেজ লিঙ্ক, ইমেজ ট্যাগ যে পেজটি আছে সেটিকে আমরা ওপেন করতে চাই। সো এখানে জাস্ট আমি এটিকে রেখে আমি এখানে ইমেজটিকে নিব, বাট ইমেজটিকে নেওয়ার সময় আমি এখানে বললাম যে না আমার ইমেজ ওপেন দ্য ইমেজ ফাইল, এটি হচ্ছে আমাদের আরেকটা লিঙ্ক। সো এখানে ইমেজের জায়গায় আমার ওই পেজটার নাম লিখে দিতে হবে যে img tag ডট html, img tag ডট html। সো এখন কিন্তু আমাদের এই ইমেজ ট্যাগটির জায়গায় আমাদের কিন্তু এখন ইমেজ ট্যাগটি যে ফাইলে আছে সেই ফাইলটি ওপেন করবে। সো আমি রিফ্রেশ করি, দেখুন নতুন একটি ফাইল ওপেন করার লিঙ্ক দিচ্ছে, ক্লিক করলাম, এইখানে কিন্তু এখন পুরো ফাইলটি ওপেন হচ্ছে। এটা কিন্তু কোনো ইমেজ না, ইমেজ হচ্ছে এটি, আর এটি হচ্ছে ইমেজ কন্টেইন করতেছে সেই ফাইলটি, সেটি দেখলে আমাদেরকে অবশ্যই এখান থেকে বুঝতে হবে। তো একইভাবে যদি এমনটি হয় যে আমার এখানে মনে করুন যে আমার এখানে আরও ফাইল আছে,
another ডট html ফাইল আছে একটি another ডট html ফাইলটি আছে এবং another ডট html ফাইলের মধ্যে আমার দরকার হচ্ছে html এটি যদি আপনারা না বুঝেন কোনো সমস্যা নেই জাস্ট আপাতত দেখেন যে এটি হচ্ছে আরেকটা another ফাইল ঠিক আছে সো আমার দরকার কি অ্যাঙ্কর লিঙ্ক থেকে এই ফাইলটাকে আমার লিঙ্ক করানো দরকার বাট আমার অ্যাঙ্কর এই another ফাইলটি কোথায় আছে another ফাইলটি আছে আরেকটি ফোল্ডারের ভিতরে পেজেস নামে একটি ফোল্ডারের ভিতরে another ডট html ফাইলটি আমার এখানে আছে তাই না সো এইটি যদি এমনটি থাকে তো আসলে কীভাবে করে আমি এই ফাইলটিকে আমার এখানে আমার এই অ্যাঙ্কর ট্যাগে এখানে আমি অ্যাড করতে পারি সো এটি অ্যাড করতে হলে আমাদেরকে ডেফিনেটলি কী করতে হবে another ফাইল ওপেন another ফাইল তার মানে কি ওই another ফাইল বলতে ওই ফাইলটিকে বোঝানো হচ্ছে সো এটিকে একইভাবে লিখতে হবে যেমন ইমেজটিকে আমরা কোনো ফাইল ফোল্ডারের ভিতর থেকে নিয়ে এসেছি ঠিক একইভাবে আমরা এই ফাইলটিকে লিখবো যে another ডট html তো another ডট html কীভাবে করে কাজ করবে আমরা যদি এই লিঙ্কটাকে আসি আমরা একটু ছোট্ট ভুল আছে সেটি হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগে আমরা আসি রিফ্রেশ দিই another ফাইল ওপেনের কথা বলছে সো ক্লিক করলেই another ফাইল কিন্তু এখানে ওপেন হচ্ছে বাট এটি নতুন একটা উইন্ডোতে তো আমরা এই টার্গেট ব্ল্যাঙ্কটা এখান থেকে কেটে দিয়ে আমরা জাস্ট সিম্পলি যে কাজটি করি সেটাতে রিফ্রেশ দিই আবার এবং এখন ক্লিক করি দেখুন এখন কিন্তু another ফাইলটিকে কিন্তু চলে আসছে সো কোনো ভুল নেই আমাদের কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক করতে হবে না আমাকে আমি ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক হব না আমার দরকার কি আমার এখানে একটি বাটন থাকবে যেটি আমাকে আবার ওই আগের পেজে ব্যাক করা নিয়ে যাবে সো এটি কীভাবে করবো আমি আসলে এটি কীভাবে করতে হয় আমাকে অবশ্যই তখন কী করতে হবে another ডট html ফাইলটিতে আসতে হবে এবং এখানে এসে আমাকে একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে হবে সেটি হচ্ছে এমনটি href এখানে আমাকে লিখতে হবে আমি চাচ্ছি যে একদম মেইন ফাইলে ফিরে যেতে সো এইটির নাম হচ্ছে অ্যাঙ্কর ডট html অ্যাঙ্কর ট্যাগ ডট html এবং এখানে লিখতে হবে ব্যাক টু মেইন লিখে রাখলাম এখানে লিখে রাখবো নাও ব্যাক টু মেইন ফাইল আর এখানে একটু ব্রেক দিলাম যে নাও ব্যাক টু মেইন ফাইল হ্যালো আমি একটু ফ্রেন্ডলি করি হ্যালো ফ্রম another ডট html দেখুন হ্যালো ফ্রম another ডট html ঠিক আছে নাও ব্যাক টু মেইন ফাইলে ক্লিক করা মাত্র কী হলো আমাদের কিন্তু এরর দিল বাট আমাদের নাম কি ছিল অ্যাঙ্কর লিঙ্কই তো ছিল তাই না কিন্তু যখনই আমি another ব্যাক টু মেইনে ক্লিক করলাম আমাদের অ্যাঙ্কর ট্যাগে ফিরে না গিয়ে কী বলতেছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ বলতেছে কি যে ওয়েব পেজ নট ফাউন্ড আসলে কি অ্যাঙ্কর হাইফেন ট্যাগ ফাইলটা নেই ডেফিনেটলি আছে কিন্তু কেন এই ফেল্ড দেখাচ্ছে এই ফেল্ডটি দেখার একটাই কারণ যে আমাদের another ফাইলটি একটি আলাদা পেজেস ডিরেক্টরির ভিতরে আছে সো এই পেজেস ডিরেক্টরির ভিতরটাকে যদি অ্যাভয়েড করে আমাদেরকে মেইন ডিরেক্টরিতে ব্যাক করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে ডাবল ডট একটি স্ল্যাশ সো এখন কিন্তু এটি ইজিলি কাজ করবে দেখি এবং দেখুন এখন কিন্তু ইজিলি কাজ করছে সো যখন অ্যাঙ্কর লিঙ্ক নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই টেমপ্লেটিং স্ট্রাকচার বা পেজের স্ট্রাকচার যেগুলো সেই পেজের স্ট্রাকচারগুলো যেন ঠিকভাবে কাজ করে এবং কোন ডিরেক্টরি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কীভাবে করে ডিরেক্টরি স্ট্রাকচারগুলোকে মেনটেন করতে পারি এবং ডিরেক্টরি মেনটেন করা শুধুমাত্র মুখ্য কাজ না আমাদেরকে অবশ্যই আরও বিষয় মেনটেন করতে হবে যে যদি মাল্টিপল ডিরেক্টরি থাকে সেটি এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যেতে হলে পাথগুলো কীভাবে নির্ণয় করতে হবে পাথগুলো কীভাবে ডিফাইন করতে হবে এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সো আমি যদি এখানে আবার ক্লিক করি যে another ফাইল এখন বলতেছে যে ব্যাক টু মেইন ফাইল আবার another ফাইলে গিয়ে যদি বলি যে আমার এখন ইমেজ ফাইলটাকে ওপেন করা দরকার তাহলে কি করব আমি another ফাইলে এসে বলি যে আমার এখন দরকার একটা ওই ইমেজ ফাইলটাকে ওপেন করা দরকার সো ব্যাক টু মেইন নাও আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে এখানে আমি লিখতে পারি যে ওপেন দ্য ইমেজ ফাইল বললাম যে ওপেন দ্য ইমেজ ফাইল তো যখনই আমি বলবো যে ওপেন দ্য ইমেজ ফাইল অবশ্যই আমার ইমেজ ফাইলের সঙ্গে আমি এটাকে লিঙ্ক করতে চাই এই জন্য আমি লিখছি তো এখানে আমার টেক্সটটা থাকবে এমনটি আর এইখানে থাকবে আমার এই লিঙ্কটি যে ইমেজ ফাইলটি কোথায় আছে অবশ্যই আমাদের ইমেজেসে আছে তাই না সো এটিকে একইভাবে যে img image tag ডট html তো দেখুন এবার কী হয় এটি
ইমেজ ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে, তাই না? তো আমার এখন কথা হচ্ছে যে এটা তো ইমেজ ফাইল, বাট আমি যদি ডিরেক্টলি ইমেজটাকে ওপেন করতে চাই এই অ্যানাদার ফাইল থেকে, তো তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটি করতে হবে যে ওপেন অ্যান্ড ওপেন দ্য ইমেজ ইটসেলফ, ইটসেলফ। তো ইমেজ ইটসেলফ যখন আমি বলে দিছি, তো এখানে আরেকটি কাজ করি, সেটি হচ্ছে এখানে আমাকে বলতে হবে যে আমি ইমেজেস ফোল্ডারে যেতে চাচ্ছি ওভাররাইট করে। অবশ্যই এখানে আমাকে লিখতে হবে, এবং আমাকে লিখতে হবে হচ্ছে ডিভাইস ডট পিএনজি, এবং একইভাবে আমার এখানে লেখাটি পেস্ট করে দিতে হবে। তো রিফ্রেশ করি, ইমেজ যদি ইটসেলফ ওপেন করতে চাই তাহলে দেখুন ইটসেলফ কিন্তু ওপেন হচ্ছে, তাই না? এখন আমি যদি চাই যে আবার ইমেজ, এইখানে তো আসলে ইমেজ ফাইলের মধ্যে কোনো কাজ নেই, কারণ এটি কিন্তু আমার একটা ডিরেক্টলি ইমেজ ফাইল, সো এটি কিন্তু HTML ফাইল না, যেটি এখানে দেখতে পাচ্ছেন যেটি ইমেজ ফাইল। সো আমরা চাইলেই এখান থেকে ইমেজ ফাইলটি ওপেন করতে পারি অথবা ইমেজ ইটসেলফকে ওপেন করতে পারি, এবং একইভাবে আমরা ব্যাক টু মেইন ফাইলে ব্যাক করে যেতে পারি। আমরা গুগলে ক্লিক করে গুগলকে ওপেন করতে পারি। এভাবে করে আমাদের টেমপ্লেটের স্ট্রাকচারগুলোকে মেনটেন করে আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজগুলোকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। সো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কীভাবে করে টেমপ্লেটিং স্ট্রাকচারগুলোকে মেনটেন করতে হয়, কীভাবে করে আমরা একটি ফাইল থেকে আরেকটা ফাইলে যেতে পারি যেখানে আমাদের একটি মাল্টিপল ডিরেক্টরি থাকে, সেই ডিরেক্টরিকে ওভারকাম করে আমাদেরকে সামনের দিকে আগায় যেতে হবে। এবং সেই বিষয়গুলো যদি ভালো করে জানতে হয় তাহলে আপনাদেরকে এই টিউটোরিয়ালের বিষয়বস্তুটি খুব ভালোভাবে বুঝতে হবে। এবং একই সাথে আমরা আবারও ডাব্লিউ3 স্কুলসের যে রেফারেন্স গাইডগুলো আছে, ওদেরও ওখানে টেমপ্লেটিং সিস্টেম আছে। টেমপ্লেটিং ব্যাপারগুলো হচ্ছে খুবই মজার। এই যে লিঙ্ক ট্যাগ, সো লিঙ্ক ট্যাগ দিয়ে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে এখানে আরও জানতে পারবেন যে লিঙ্ক ট্যাগ কীভাবে কাজ করে, ঠিক আছে? তো এখানে দেখুন যে এখানে একটা ইউআরএল দিতে হবে। এখানে আরও অনেক ব্যাপার আছে, যেটা হচ্ছে লোকাল ইউআরএল। যেমন লোকাল ইউআরএল বলতে বোঝানো হচ্ছে যে আপনার ওয়েব পেজের যে ফাইলগুলো, এবং গ্লোবাল ইউআরএল বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে বাইরের কোনো ডিরেক্টরি থেকে, যেমন এই যে এখানে যেমন লিখছে যে HTML ফাইল টিউটোরিয়াল। তো একইভাবে যদি আমি এখানে লিখি যে মনে করেন যে এই অ্যাঙ্কর HTML, এখানে যদি আমি লিখি যে এইভাবে লিখি যে টার্গেট হচ্ছে _টপ, তো এই ফাইলটিকে যদি এখন রিফ্রেশ করি, তো এখানে ক্লিক করি, দেখুন এটি ফাইলটি কিন্তু এখানেই ওপেন হচ্ছে। সো টার্গেট টপ এটি লেখার দরকার নেই, আমরা চাই যে টার্গেট ব্ল্যাঙ্ক। টপের কাজ বলতে টার্গেট ওই একই পেজে এটিকে ওপেন করবে। এখন ক্লিক করি, দেখুন এটি কিন্তু আলাদা একটা পেজ ওপেন হচ্ছে। এটা কিন্তু থার্ড পার্টি লিঙ্ক, বা এটা হচ্ছে এক্সটার্নাল ইউআরএল। ওটা এগুলো হচ্ছে কিছু ফাইল থেকে যে ইন্টারনাল ইউআরএল, আর কিছু থাকে হচ্ছে এক্সটার্নাল, অথবা ইন্টারনালগুলোকে বলা হয় লোকাল আর এক্সটার্নালগুলোকে বলা হয় গ্লোবাল ফাইল, ঠিক আছে? তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এবং এভাবে করে আরও অনেক বিষয় আছে, যেমন আমরা সেকশন ওয়াইজ কাজ করতে পারি আইডি ডিক্লেয়ার করে। এই বিষয়গুলো আমরা যখন আমাদের প্রজেক্ট করব, তো প্রজেক্টের মধ্যে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখব। এবং আপনারা এই এক্সারসাইজ 1 2 3 4 5 এগুলো চর্চা করুন। চর্চা করলে দেখতে পারবেন যে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর বিষয়, যেমন এখানে ইমেজ আছে, এই ইমেজে ক্লিক করলে ইমেজটা ওপেন হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানে তো টেক্সট বেস কাজ করে আসছি, তাই না? তো আমরা চাইলে কিন্তু এখানে মনে করেন যে আমরা এখানে ডাব্লিউ3 স্কুলস আছে, আমরা এখানে চাইলে কি করতে পারি, আমাদের যদি ডাব্লিউ3 স্কুলসের যে লোগো, আমরা ডাব্লিউ3 স্কুলসের লোগোটায় চাই, আমরা চাইলে এই লোগোটাও আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যে কপি, রাইট ক্লিক করে কপি ইমেজ ইউআরএল করলাম এখানে। আর এই যে টেক্সটের জায়গা, যেটি এই টেক্সটের জায়গায় আসলে আমরা কী করতে পারি, দেখুন আমরা আইএনজি, আমরা শুধুমাত্র যে অ্যাঙ্কর টেক্সট লিখবো তা না, আমরা অ্যাঙ্কর টেক্সটের রিপ্লেসমেন্টে আমরা ইমেজটাকেও ইউজ করতে পারি। আর অল্টারনেটিভ টেক্সট আমি এখানে লিখলাম না, আপনারা এখানে লিখে নিন, অথবা ডাব্লিউ3 স্কুলস লিখে দিলাম। এবারে আমি রিফ্রেশ করি, তাহলে আমার কিন্তু টেক্সটের জায়গায় আমার কিন্তু এখন এই লিঙ্কটা দেখাচ্ছে। সো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই পেজটা ওপেন হচ্ছে, ঠিক আছে? সো আমরা যেমন একটি অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে পারি, আমরা অ্যাঙ্কর লিঙ্ক ইউজ করতে পারি, আমরা একইভাবে অ্যাঙ্কর টেক্সটের রিপ্লেসমেন্টে আমরা একটি ওখানে ইমেজ বসাই দিতে পারি, যেটি আমাদের জন্য আরও সুন্দর আউটপুট প্রেজেন্ট করবে। সো এই ছিল আমাদের ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগের ডিটেলস, এবং কিভাবে এরা একটি আরেকটির সঙ্গে
লিঙ্কিং বা লিঙ্কেজ তৈরি করে আউটপুট প্রদর্শন করতে পারে তা নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রেজেন্টেশন। আশা করি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করবেন। W3 Schools প্লাস আমার দেখিয়ে দেওয়া যে ওইগুলো আছে। আর যে কোনো ধরনের প্রবলেম আপনারা আমাদের যে গ্রুপগুলো আছে সেই আমার গ্রুপগুলোতে পেজ দিবেন। সো এইটি হচ্ছে আমাদের গ্রুপ। আমি প্রত্যেকটি টিউটোরিয়ালের শেষেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো যারা আমাদের অফিসিয়ালি লাইভ ক্লাসগুলো করেছেন তাদের জন্য একটি স্পেশাল গ্রুপ করা আছে, সেখানে পোস্ট দিবেন। এবং যারা আমাদের এই টিউটোরিয়াল ডিভিডিগুলো পারচেস করে দেখছেন তারা অবশ্যই আমাদের এই গ্রুপে এসে টিউটোরিয়ালগুলো পেস্ট করবেন। এবং আরও একটি ব্যাপার যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, অবশ্যই আমাদের পেজের সঙ্গে আপনারা আপলোডেড থাকবেন, তাহলে এখান থেকে আমাদের যে কোনো ধরনের রিলিজ নিউজ আপনারা এখান থেকে আমাদের সম্পর্কে জানতে পারবেন। সো আজকের ক্লাসের টপিক এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।